হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমেন দে, তোমাদের ম্যাথমেটিক্স মেন্টর। আজকে আমি তোমাদের সাথে ডিসকাশন করব ম্যাথমেটিক্সের কিছু শর্টকাট ভিডিও, শর্টকাট ট্রিক্স নিয়ে। তো বেসিক্যালি আমাদের এই কম্পিটিটিভ সেকশনে ম্যাক্সিমামটাই হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসা। তো এই আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা কিভাবে ম্যাথমেটিক্স শিখবে, তোমরা এই ভিডিওগুলো প্রত্যেকে ফলো করো আর জুড়ে যাও আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে। তোমরা উড়ান পাঠশালার যে আমাদের গুগল প্লে স্টোর থেকে অ্যাপ রয়েছে, সেই অ্যাপটাকে তোমরা ডাউনলোড করে নাও। সেখানে কিন্তু পরপর ভিডিও আসতে থাকবে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত। সেই সমস্ত ভিডিওগুলো তোমরা যদি ঠিকঠাকভাবে যদি ফলো করো, তাহলে তোমরা কিন্তু অবশ্যই ম্যাথসকে শিখতে পারবে, কোনো রকম প্রবলেম হবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। তো চলো দেরি না করে আমরা স্টার্ট করব। আমরা ফার্স্ট যে কোশ্চেনটাকে নিয়ে ডিসকাশন করব, এখানে যে নিউ প্যাটার্নের এসএসসির প্রশ্নগুলো হচ্ছে সেখানে কিন্তু এই ধরনের প্রশ্ন দেখা যাচ্ছে যে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট, বা কখনো কখনো বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট। তো সেক্ষেত্রে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতে মেথডটা কি হওয়া উচিত? ঠিক আছে, তোমরা কম্পিউটার সায়েন্সে এই জিনিসগুলো করেছো এর আগে, কিন্তু আমি একটু ছোট করে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে ডেসিমেল নাম্বার থেকে যখন বাইনারি নাম্বারে আমরা কনভার্ট করব, তখন আমরা এটাকে 2 দিয়ে ডিভাইড করে করে আমরা রিমাইন্ডার গুলোকে ফলো করবো। যেমন দেখো, ভালো করে লক্ষ্য, 3657, তাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি, 2 দিয়ে ডিভাইড করলে ভাগফল কত পাওয়া যায়? 1828, আর রিমাইন্ডার পাওয়া যায় 1, আমি পাশে লিখলাম 1। নেক্সট এটাকে আমরা আবার 2 দিয়ে ডিভাইড করব, 2 দিয়ে ডিভাইড করলে পাবো হচ্ছে 914, এখানে কিন্তু রিমাইন্ডার আমরা 0 পাবো। নেক্সট আমরা এটাকে আবার 2 দিয়ে ডিভাইড করব, 457, এখানে কিন্তু আমরা রিমাইন্ডার কি পাবো? 0 পাবো, ভাগটা পুরোপুরি যেহেতু মিলে গেছে। নেক্সট আমরা এটাকে আবার 2 দিয়ে ডিভাইড করবো, 2 দিয়ে ডিভাইড করলে পাবো হচ্ছে 2, আর এখানে পাবো হচ্ছে 8, আর এখানে আমরা রিমাইন্ডার পাবো হচ্ছে 1। ওকে, নেক্সট আমরা এটাকে আবার 2 দিয়ে ডিভাইড করবো, 114 পাবো, এখানে কিন্তু পুরোপুরি ভাগটা মিলে গেছে, রিমাইন্ডার পাবো হচ্ছে এখানে আমরা 0। নেক্সট আমরা 114কে আবার 2 দিয়ে ডিভাইড করবো, পাবো হচ্ছে 57, এখানে কিন্তু রিমাইন্ডার আমরা পাবো হচ্ছে 0। নেক্সট 57কে আমরা 2 দিয়ে ডিভাইড করবো, পাবো হচ্ছে 28, এখানে রিমাইন্ডার পাবো হচ্ছে আমরা 1। নেক্সট 28কে আমরা 2 দিয়ে আবার ডিভাইড করবো, পাবো 14, এখানে আমরা রিমাইন্ডার পাবো 0। নেক্সট 14কে আমরা 2 দিয়ে ডিভাইড করবো, 7 পাবো, এখানে রিমাইন্ডার পাবো 0। 7কে আমরা 2 দিয়ে ডিভাইড করবো, এখানে ভাগফল পাবো হচ্ছে 3, আর রিমাইন্ডার পাবো হচ্ছে 1। 3কে আমরা আবার 2 দিয়ে ডিভাইড করবো, ভাগফল পাবো 1, আর রিমাইন্ডার পাবো হচ্ছে 1। তোমরা এই একটাকে 2 দিয়ে ডিভাইড করতে পারো, 2 দিয়ে ডিভাইড করে তোমরা রিমাইন্ডার আবার কি পাবে? 1ই পাবে। তো এই 1টা থাক। যখন তোমরা আনসার লিখবে, তখন আনসারটা তোমরা ব্যাক সাইড থেকে লিখতে স্টার্ট করবে। মানে আনসারটা যেটা হবে, সেই আনসারটা হবে হচ্ছে এরকম: 1110010010001, এটা হবে হচ্ছে আনসার। তাহলে ফাইনালি যে আনসারটা আমরা লিখবো, সেই আনসারটা হচ্ছে 1110010010001, এই কোশ্চেনের ফাইনাল আনসার। তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। আমরা চলে যাব হচ্ছে নেক্সট কোশ্চেনে। এখানে একটা নাম্বার সিস্টেমের কোশ্চেন রয়েছে, কোশ্চেন নাম্বার 2। এটা একটা খুব দারুণ কোশ্চেন, একবার ভালো করে লক্ষ্য করবে কোশ্চেনটাকে। এখানে বলছে ইফ n স্কোয়ার ইজ এ পারফেক্ট কিউব নাম্বার। দেখো, n স্কোয়ার মানে কিন্তু একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়, কিন্তু দেখো এখানে প্রশ্ন বলছে n স্কোয়ার ইজ এ পারফেক্ট কিউব নাম্বার, n স্কোয়ার একটা পূর্ণ ঘন সংখ্যা। ঠিক আছে, এরপর কি বলছে? তাহলে নিচের কোন বিবৃতিটি সর্বদা সত্য? 4টে স্টেটমেন্ট দেওয়া আছে, সেই 4টে স্টেটমেন্টের মধ্যে কোনটা সঠিক তোমাকে বার করতে হবে। দেখো, আমরা নর্মালি কি জানি যে n স্কোয়ার হচ্ছে একটা পূর্ণ বর্গ সংখ্যা। মাথায় স্কোয়ার আছে তো আমরা এটাই ভাববো না, এটা n স্কোয়ার হচ্ছে একটা পূর্ণ বর্গ সংখ্যা। কিন্তু n স্কোয়ার যে একটা পূর্ণ ঘন সংখ্যা হয়, তাহলে n স্কোয়ারের ফরমেশনটা কিরকম হবে জানো? n স্কোয়ারের ফরমেশনটা হবে হচ্ছে এইরকম: n স্কোয়ার হচ্ছে একটা পূর্ণ বর্গ সংখ্যাও, আবার প্রশ্নে বলে দিয়েছে পূর্ণ ঘন সংখ্যা। মানে n স্কোয়ারের যে ফরমেশনটা হবে, সেই ফরমেশনটা এইরকম টাইপের কিছু একটা হবে, কোন নাম্বারের পাওয়ারে 6 থাকবে। এবার এটার লজিকটা কি? দেখো, a টু দি পাওয়ার 6 কে তুমি এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারো, a স্কোয়ার হোল টু দি পাওয়ার 3। আবার তুমি এটাকে এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারো, a কিউব হোল টু দি পাওয়ার 2। তাহলে a টু দি পাওয়ার 6 কে যদি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, তাহলে পাওয়ারে 3 থাকার জন্য আমরা কি বলতে পারছি? এই কোয়ান্টিটিটা একটা কিউব নাম্বার। আবার a টু দি পাওয়ার 6 কে যখন আমরা এইভাবে রিপ্রেজেন্ট করছি, পাওয়ারে 2 থাকার জন্য বলতে পারছি এই কোয়ান্টিটিটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। তার মানে n স্কোয়ার একটা পূর্ণ ঘন সংখ্যাও হলো, আবার পূর্ণ বর্গ সংখ্যাও হলো। পূর্ণ বর্গ সংখ্যা কেন? কারণ পাওয়ারে স্কোয়ার থাকার জন্য আমরা এমনি বুঝতে পারছি এটা পূর্ণ বর্গ সংখ্যা, আর প্রশ্নের মধ্যে বলে দিয়েছে আবার পূর্ণ ঘন সংখ্যা। মানে আমাকে এট এ টাইম
পূর্ণবর্গ পূর্ণ ঘন একসাথে দেখাতে হবে, তার জন্য n স্কোয়ারের ফরমেশনটা কিন্তু a⁶ টাইপ হওয়া উচিত। এবার কিন্তু এখানে প্রশ্ন করা হয়েছে তাহলে নিচের কোন বিবৃতিটি সঠিক বলে n সম্পর্কে 4টে স্টেটমেন্ট দেওয়া আছে। বলছে n ইজ অড, অড মানে হচ্ছে অযুগ্ম বা বিজোড়, ইভেন মানে হচ্ছে জোড়, পারফেক্ট স্কোয়ার মানে তোমরা জানো পূর্ণবর্গ, আর পারফেক্ট কিউব মানে তোমরা জানো যে পূর্ণ ঘন। ওকে, দেখো এখানে n এর পাওয়ারে 2 থাকার জন্য আমরা a⁶ এর ফরমেশনটা এইভাবে লিখবো, মানে লিখবো এইভাবে a³ লিখলে সুবিধাটা কি হবে, এই পাওয়ারের 2 আর এই পাওয়ারের 2টা কাটতে পারবে তুমি। যদিও কাটার লজিক নেই, কিন্তু আমি তাও তোমাদের সুবিধার্থে কাটলাম। নেক্সট n = আমরা পাবো হচ্ছে a⁴। তাহলে বলো n সম্পর্কে আমরা কি জানতে পারছি, যে n হচ্ছে এমন একটা নাম্বার যে নাম্বারটা কোনো সংখ্যার পাওয়ারে 3, কোনো সংখ্যার পাওয়ারে 3 মানেই হচ্ছে n ইজ এ পারফেক্ট কিউব নাম্বার। তাহলে n কি টাইপের নাম্বার হবে, n একটা পারফেক্ট কিউব নাম্বার হবে। ঠিক আছে, কনসেপচুয়াল কোশ্চেন ছিল নাম্বার সিস্টেম থেকে, তো নাম্বার সিস্টেম থেকে এরকম কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু হামেশাই কিন্তু এক্সামে এসে থাকে। তো এইরকম কনসেপচুয়াল কোশ্চেন তোমরা পেতে আবার বলছি আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো করো, ভিডিওগুলোকে শেয়ার করো। নেক্সট কোশ্চেনে আমরা আসবো, কোশ্চেন নাম্বার 3। এটাও একটা টাইম এন্ড ওয়ার্কের ইম্পর্টেন্ট টাইপ। টাইম এন্ড ওয়ার্কের ইম্পর্টেন্ট টাইপ, এখানে অপশন নেই, উইদাউট অপশনই তোমরা কিন্তু আনসার করতে পারবে যদি এই প্রশ্নের আসল যে লজিকটা সেই লজিকটা তোমরা জানতে পেরে যাও। বলছে যে যদি এ একা কোনো কাজ করে তাহলে এ আর বি একসাথে কাজটা করতে যত টাইম নেয় এ তার থেকে 16 দিন বেশি সময় নেয়। মানে বলছে এ আর বি মনে করে একটা কাজ করতে যতদিন টাইম নিচ্ছে এ সেই কাজটা করতে আরো 16 দিন এক্সট্রা নিচ্ছে। এ আর বি একসাথে কাজ করতে যতদিন সময় নেয় যদি বি কে দিয়ে কাজ করানো হতো তাহলে 9 দিন বেশি সময় নিত। মানে প্রশ্নটা এরকম দিচ্ছে, এ আর বি দুজনে যদি একসাথে কাজ করে এক্স দিনে যদি শেষ করে কাজটা, তাহলে এ একা করলে কাজটা x+16 ডেজ টাইম নেবে, মানে 16 দিন এক্সট্রা টাইম নেবে। আর যদি বি একা করতো তাহলে কাজটা x+9 দিনে শেষ হতো। ঠিক আছে, বি একা করলে কাজটা 9 দিন এক্সট্রা লাগতো, এ যদি একা করতো কাজটা 16 দিন এক্সট্রা লাগতো। তোমাকে প্রশ্ন কি করা হয়েছে, বলছে যে যদি এ আর বি একসাথে কাজটা করে তাহলে কাজটা শেষ করতে কত সময় নেবে, মানে এক্স এর মান কত। এ আর বি একসাথে কাজ করলে কাজটা কত দিনে শেষ হবে, তার মানে এক্স এর মানটা জানতে চাইছে। তো এক্স এর মান বের করার যে শর্টকাট টেকনিক সেটা হচ্ছে আন্ডার রুট। এই যে এক্সট্রা নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোকে গুণ করে তার রুট, তার মানে রুটের মধ্যে থাকবে হচ্ছে 16 × 9। 16 × 9 মানে হচ্ছে 4 × 3, মানে এক্স এর মান হয়ে যাবে হচ্ছে 12। তাহলে আমরা বলবো যে দুজনে মিলে একসাথে কাজটা করলে কাজটা 12 দিনে শেষ হবে। এটাই হচ্ছে প্রশ্নটার লজিক। তোমরা কিন্তু কোশ্চেনটাকে খুব সহজে 5 সেকেন্ডের মধ্যে আনসারটাকে করে দিতে পারবে যদি তোমরা এই লজিকটা জানো। এরকম আরো কিছু টাইপ রয়েছে, সেগুলো তো আমরা চ্যাপ্টারের সাথে ডিসকাশন করব। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসবো, কোশ্চেন নাম্বার 4। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4 এটাও কিন্তু একটা নাম্বার সিস্টেম বা ডিভিজিবিলিটি রুলস এর উপর প্রশ্ন। বলছে 4টে অপশনের মধ্যে কোন অপশনটা 11 দ্বারা বিভাজ্য নয়। একটু ভালো করে দেখবে 11 দ্বারা বিভাজ্য নয় বলেছে। তো প্রথম কথা হচ্ছে 11 দ্বারা বিভাজ্যতার রুলটা কি। 11 দ্বারা বিভাজ্যতার রুল হচ্ছে আমরা কোনো সংখ্যার শেষ দিক থেকে অল্টারনেটিভ ডিজিট গুলোকে অ্যাড করি। ঠিক আছে, আমি একটা দেখো এখানে দেখাচ্ছি। প্রথম যে অপশনটা দেওয়া আছে, প্রথম অপশন কি দেওয়া আছে 1735624, এটা আছে প্রথম অপশন। একটা অপশন থেকে তোমরা বুঝে নাও যে 11 দিয়ে বিভাজ্যতার নিয়মটা কি। আমরা কি করব, শেষ দিক থেকে অল্টারনেটিভ ডিজিট গুলোকে যোগ করব, মানে 4 এর সঙ্গে 6 যোগ, তার সঙ্গে 3 যোগ, তার সঙ্গে 1 যোগ, অল্টারনেটিভ ডিজিট একটাকে বাদ দিয়ে তারপরেরটা অ্যাড করলে কত আসছে, 4 আর 6 10, 3 এ 13, আর 1 এ কত 14, আমরা লিখবো 14। নেক্সট বাকি যে অল্টারনেটিভ ডিজিট গুলো রয়েছে সেগুলোকে আমরা অ্যাড করব। বাকি অল্টারনেটিভ ডিজিট গুলোকে অ্যাড করলেও আসছে কত 14, আমরা নিচে লিখবো 14। লিখে আমরা এই দুটো নাম্বারের ডিফারেন্স দেখবো কত আসছে। এই দুটো নাম্বারের ডিফারেন্স দেখো আসছে হচ্ছে 0। তো এই দুটো নাম্বারের ডিফারেন্স যদি 0 আসে বা 11-র কোনো মাল্টিপল যদি চলে আসে, 11-র মাল্টিপল মানে হচ্ছে 11 মাল্টিপল 22, 33, বা নেগেটিভ মাল্টিপলও আসতে পারে। বা নেগেটিভ মাল্টিপল কখন আসবে, যখন ওপরের নাম্বারটা ছোট নিচের নাম্বারটা বড়। হতে পারে যে আমরা শেষ দিক থেকে নাম্বারগুলোকে যোগ করে আমি ওপরের নাম্বারটা ছোট পেলাম, নিচের নাম্বারটা বড় পেলাম, তাহলে তোমার এখানে যে বিয়োগফলটা আসবে সেই বিয়োগফলটা কিন্তু নেগেটিভ আসবে। তো নেগেটিভেও কিন্তু 11-র মাল্টিপল আসতে পারে, -11, -22 এসব আসতেই পারে, বা 0 আসতে পারে। যদি 0 বা 11-র কোনো মাল্টিপল আসে, সে পজিটিভ হোক বা নেগেটিভ হোক, তাহলে আমরা বলবো যে এই নাম্বারটা 11 দ্বারা বিভাজ্য। যেমন এখানে এসছে বিয়োগ করে 0, তাহলে আমরা কি বলবো যে ফার্স্ট যে অপশনটা সেটা 11 দ্বারা বিভাজ্য একটা নাম্বার।
তাহলে এটা তো অপশন হবে না। এখানে তোমাকে প্রশ্ন করা হয়েছে কোনটা বিভাজ্য নয়, আমরা সেকেন্ড অপশনে গেলাম। সেকেন্ড দেখো অপশন রয়েছে হচ্ছে 7 5 2 5 6 3। আমরা একই রকম প্রসেস চালাবো, শেষ দিক থেকে অল্টারনেটিভ ডিজিটগুলোকে অ্যাড করছি, অ্যাড করে আসছে কত 13। বাকি যে অল্টারনেটিভ ডিজিটগুলো সেগুলোকে অ্যাড করে কত আসছে 15। এবার মাইনাস করে দেখো তোমার এলো কত -2। তাহলে -2 তো 11 এর মাল্টিপল নয়, তাহলে এটাই হবে হচ্ছে আনসার আমার, যে এই নাম্বারটা 11 দ্বারা বিভাজ্য নয়। বাকি দেখো দুটো অপশনের মধ্যে আমি একটাকে চেক করে দেখিয়ে দিচ্ছি, বাকি দুটো অপশন তো অবশ্যই 11 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তো যে কোনো একটা অপশনকে আমি চেক করে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। 1661308 আছে, তুমি অল্টারনেটিভ ডিজিটগুলোকে অ্যাড করো, অ্যাড করে কত আসছে এখানে 11 17 17 আর 18, আর বাকি অল্টারনেটিভ ডিজিটগুলোকে অ্যাড করে আসছে কত 7। মাইনাস করে দেখো পজিটিভে তুমি 11 পেলে, মানে 11 গুণিতক পেয়ে গেছো। তাহলে এই নাম্বারটা 3 নম্বর অপশনটাও কিন্তু 11 দ্বারা বিভাজ্য ছিল, তাহলে এটাও কিন্তু আনসার হওয়া পসিবল না। তো আশা করি লজিকটা বোঝা গেছে। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম এটা কিন্তু ভীষণই একটা ইম্পর্টেন্ট। তো এই বিভাজ্যতার নিয়ম থেকে 11 দিয়ে বিভাজ্যতার সাথে সাথে কিন্তু 9 দিয়ে, 4 দিয়ে, 8 দিয়ে এই সমস্ত বিভাজ্যতার নিয়মগুলো কিন্তু দিয়ে প্রশ্ন আসতে পারে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, কোশ্চেন নাম্বার 5। একটু ভালো করে দেখবে। কোশ্চেন নাম্বার 5 বলছে যে এম এর কোন মানের জন্য এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে mx² প্লাস mx প্লাস 8x প্লাস 9, এই রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে। ঠিক আছে, দেখো প্রথম কথা হচ্ছে যে তোমরা কোয়াড্রেটিক এক্সপ্রেশন মানে x টু দি পাওয়ার, সাপোজ এরকম ax² প্লাস bx প্লাস c, এই টাইপের জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে কোয়াড্রেটিক এক্সপ্রেশন। x এর হাইস্ট পাওয়ার 2 থাকে। তো এই এক্সপ্রেশনটাকে যদি পূর্ণবর্গ হতে হয় তাহলে একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে b² মাইনাস 4ac এর ভ্যালু কি 0 হতে হয়, তবে কিন্তু আমরা বলতে পারবো যে এই কোয়াড্রেটিক এক্সপ্রেশনটা একটা পূর্ণবর্গ। ঠিক আছে, তোমরা আস্তে আস্তে শিখবে জিনিসগুলো। যে b² মাইনাস 4ac, b মানে হচ্ছে x এর কোএফিসিয়েন্ট, মানে x এর সহগ, x এর গায়ে তলে যেটা লেখা আছে। x এর স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে a, আর c হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। তো b² মাইনাস 4ac এর ভ্যালু যদি 0 আমরা পেয়ে যাই, তাহলে আমরা বলতে পারবো এই এক্সপ্রেশনটা একটা পূর্ণবর্গ। তাহলে এখানে এটা কিন্তু একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন। দেখো তোমরা এক্সটাকে যদি কমন নাও, দেখো এখানে mx² প্লাস এখান থেকে তুমি যদি x কমন নাও, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি পেয়ে যাবে m প্লাস 8 প্লাস 9। দেখো এটা ax² প্লাস bx প্লাস c ফরম্যাট দিচ্ছে, মানে এটা একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন। আর এই কোয়াড্রেটিক এক্সপ্রেশনকে যদি তোমাকে পূর্ণবর্গ বানাতে হয়, তাহলে তোমরা এই জিনিসটাকে ফলো করো। ফলোটা কি করবে, যে b² মাইনাস 4ac এর মানকে 0 বানিয়ে দেবে। তাহলে b এর কাজ কে করছে, এই পার্টটা হচ্ছে b, এর কাজ কে করছে m হচ্ছে a, আর c হচ্ছে 9। তাহলে বসিয়ে দাও b² মাইনাস 4ac ইকুয়ালস টু 0, b এর কাজ করছে m প্লাস 8 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু c, এর কাজ করছে m, আর c কত, c হচ্ছে 9 ইকুয়ালস টু হচ্ছে 0। এটা নতুন করে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে তোমার। তাহলে এখান থেকে আমরা m² হোল স্কোয়ারে ভাঙলে আমরা কি পাই, m² প্লাস 16m প্লাস 64 মাইনাস 4 9 36m ইকুয়ালস টু 0। 36mটাকে এ পাশে পাঠাও, মানে পাঠাও বলতে এই যে 16m আর 36m মানে মাইনাস রয়েছে, তাহলে m² মাইনাস 20m প্লাস 64 ইকুয়ালস টু 0। কোয়াড্রেটিক ইকুয়েশন, তোমরা 64 কে উৎপাদকে বিশ্লেষণ করে দুটো নাম্বার পাবে, সেই দুটো নাম্বারকে অ্যাড করে আমার 20 আসা চাই। তাহলে কি কি নাম্বার, 4 আর 16, 4 16 64 হয়, 4 আর 16 যোগ করলে হয়ে যায় কত 20। তাহলে এখান থেকে যে m এর আমরা দুটো মান পাবো সেটা পেয়ে যাবো হচ্ছে 4 আর 16, পজিটিভের সাথেই 4 আর 16 পাবো। এখানে m এর মানে m² এর কোএফিসিয়েন্ট যেহেতু 1, তো m এর মান আমরা যেটা পেয়ে যাবো 4 আর 16 পেয়ে যাবো। 4 আর 16 এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে দেবে। ঠিক আছে, তো m এর এই যে অপশন ডি তে আমরা দেখতে পাচ্ছি 4 আর 16। 16কে যদি আমরা ভাঙি তাহলে কি পাই, 4 আর 16 পাই, 4 আর 16 যোগ করলে আমরা 20 পাই, তাহলে m এর মান পেয়ে যাবো আমরা 4 আর 16। তাহলে এই দুটো মানের জন্য এই এক্সপ্রেশনটা একটা পূর্ণবর্গ রাশি হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা কিন্তু আরো কিছু কোশ্চেন নিয়ে ডিসকাশন করবো। ততক্ষণের জন্য থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড কিপ লার্নিং।